পূর্ণ হয়েছে বিচ্ছেদ যবে ভাবিনু মনে, একা একা কোথা চলিতেছিলাম নিষ্কারণে। সুপ্রিয় সুধী, সবাইকে স্বাগত জানাচ্ছি সময়ের গল্পে। আজকে আমার সাথে একজন স্পেশাল গেস্ট উপস্থিত আছেন। আপনারা সাধারণত আমাকে নায়ক নায়িকা গায়ক গায়িকার সাথে কথা বলতে দেখেন, কিন্তু আজকের অতিথি এইসব কাজের বাইরের একজন আবৃত্তি শিল্পী হিসেবে দেশে এবং বিদেশে প্রসিদ্ধ। তিনি তরুণ প্রজন্মের গুণী আবৃত্তি শিল্পী সামিউল ইসলাম পোলাক। স্বাগত জানাচ্ছি। হাঁটি হাঁটি পা করে আসলে অনেক দিন, অনেক বছর। কত বছর হলো এই কবিতার সঙ্গে যাত্রা? পেশাগতভাবে আমার মনে হয় 1 দশকের বেশি হয়ে গেছে, 2012-র পর থেকে। কিন্তু আমি সেই ছোটোবেলা থেকে ক্লাস 3 থেকে কবিতা আবৃত্তি করি, মঞ্চে উঠে। জাতীয় শিক্ষা সপ্তাহ 2001-এ বাংলাদেশে প্রথম হয়েছিলাম। তো ওই দিক থেকে অনেকটা দিন। আমার আব্বা সবসময় বলতো যে তুমি তখনই সাকসেসফুল বা অ্যাচিভমেন্ট ম্যাটার করে যখন তোমার পরিবার বৃদ্ধি হয়। এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে আমি বলতে পারি আমার শত শত ভালোবাসা মানুষ আছে। সেটাই আমার মনে হয় সবচেয়ে বড় অর্জন। এই কবিতার সাথে যাত্রা তো চলতে থাকবে, কিন্তু আসলে আপনার আলটিমেট গোল কি? শান্তিতে থাকা, এটাই আলটিমেট গোল। সুখে থাকাটাই আসলে সবচেয়ে বড় কথা মানুষের জন্য। তো এই সুখে থাকা, শান্তিতে থাকাটার যে ব্যাখ্যা আপনার কাছে কি? আমার মনে হয় যে আমাদের দুটো জগৎ আছে, একটা বহির্জগৎ, একটা অন্তর্জগৎ, নিজেদের ভেতরে, মস্তিষ্কে, মনের মধ্যে। তো বাইরের জগৎ তো খুব বেশি সম্ভব হয় না আমাদের পরিবর্তন করার, বা আমি যেভাবে চাচ্ছি সেভাবে। তো মনের জগৎকে বই পড়ে, ছবি এঁকে, গান শুনে, এই যে এরকম কথোপকথন করে, ভালো সৃজনশীল মানুষদের সাথে থেকে, পরিবারের ভালোবাসার মধ্যে থেকে, আমার পোষা বিড়াল এদের সাথে থেকে আমি মনে হয় যে আমার অন্তর্লোকে অনেক বেশি শান্তি দিতে পারি। খুব গর্বের সাথে বলতে পারি যে আমার এই যে শৈল্পিক যাত্রা, এটা কিন্তু খুব বেশি বন্ধুর ছিল না। আমি বলতে পারবো না যে আমাকে এই কষ্ট করতে হয়েছে, ওই কষ্ট করতে হয়েছে। জিনিসপত্র যা যা চেয়েছি বা যা যা হয়েছে আমার সাথে সময় মতো এসেছে, আমি জাস্ট আমার কাজ করে গেছি। এর বাইরে আমার মনে হয় না যে আমাকে খুব স্ট্রাগল করতে হয়েছে, আমি বলবো না। আবৃত্তি শিল্প নিয়ে একটু কম জানাশোনা মানুষের মধ্যে। গান, নাচ, অভিনয়ের একটা চলমান ধারা থাকে, সময়ের সাথে সাথে অনেক কিছু যুক্ত হয়, আবার অনেক কিছু বিবর্জিত হয়। কবিতা আবৃত্তিতে কি সবসময় একই ধারায় চলতে থাকে, নাকি আপনারাও অ্যাডাপ্ট করেন, কিছু নিজেকে তৈরি করেন, নিজেকে উত্তরণের পথে নিয়ে যান? আমাদের বচন তো সময়ের সাথে সাথে পাল্টায়। তৎসম ছিল, অর্ধ তৎসম, তদ্ভব এলো। তো ভাষারও যেমন উত্তরণ হয়, মানুষের উত্তরণ হয়। আগে আমরা চলচ্চিত্র দেখলে তারা কিভাবে সংলাপ বলতো, তো একটা তখন সময়ের একটা নিজস্ব আবেদন থাকে। আমার মনে হয় সেই আবেদনটা সময়ের সাথে সাথে চেঞ্জ হয়, শিল্পীরাও ঠিক ওভাবেই চেঞ্জ হয়। কিন্তু একটা বাণীর কি সত্যি কোনো পরিবর্তন হয়? আমার তো মনে হয় না, কারণ আমি যেহেতু একটু ক্লাসিক পোয়েট্রি নিয়ে কাজ করি, তো ওটা তো একটা সময়কে ধারণ করে, কিন্তু সেই সময়টাকে কালোত্তীর্ণ করে গেছে কিছু নিছক কিছু কবি। তার মধ্যে রবীন্দ্রনাথ একজন, কাজী নজরুল ইসলাম একজন, জীবনানন্দ দাশ একজন। তো ওনাদের কবিতাগুলোর যে বাণী, সেটা তো কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু সেই বাণীগুলো আজকের দিনেও কিন্তু প্রযোজ্য। প্রিয় কিছু প্রজেক্টের কথা আমাদের যদি বলেন, কোন কাজগুলো করতে বেশি ভালো লেগেছিল? হিন্দুস্তান রেকর্ডস থেকে পাবলিশ হয়েছিল ইতি রবীন্দ্রনাথ, ওটা আমার খুব আমার মনে হয় যে আমার খুব পছন্দের কাজ, যেহেতু প্রথম সংকলন প্রকাশিত হলো শিল্পী হিসেবে, তো ওটা সবসময়। তারপর অনেক কাজ করেছি, কিন্তু আর এই রিসেন্টলি আমি করলাম একটা ইউনেস্কো থেকে বেরিয়েছে একটা থিয়েট্রিক্যাল প্রেজেন্টেশন রবীন্দ্রনাথেরই কবিতা ঝুলনের। ওটা খুব আমার কাছে আমার খুব মনে হয় যে আমার খুব ভালো, কারণ খুব ক্লাসিক্যাল ভয়েস, তারপর পাখোয়াজ, তারপর সারেঙ্গি, অনেকগুলো শিল্প মাধ্যম যোগ হয়েছে কবিতার সাথে। কবিতা তো বলাই যায় একা, কিন্তু অন্যান্য শিল্পীদের যখন সংযোজনগুলো ঘটে, আমার মনে হয় যে কাজটাকে আর একটু উত্তরণ করে দেয়। উর্দু কবি গুলজারের একটি বিখ্যাত কালজয়ী কবিতা আপনি আবৃত্তি করেছিলেন একটি প্রজেক্টে, এবং সেটি কতটা দর্শক সাড়া ফেলেছিল, এবং সেই যে একটা কাজের অভিজ্ঞতাটা কেমন ছিল একটু জানতে চাই আমি। আমার জন্য অনেক বড় প্রাপ্তি, ব্যক্তিগত প্রাপ্তি, কারণ বোধহয় আমাদের জীবন্ত কিংবদন্তি রুনা লালার পর আই এম দ্য সেকেন্ড আর্টিস্ট হু ইজ বিং ফিচার্ড ফ্রম ইন্ডিয়া সারেগামা। তো এটা গুলজার সাহেবের সাথে তো আমার কাজ করার সৌভাগ্য হয়েছে ভারতে। তো ওনার একটা কাজ ছিল মেরা কুছ সামান, ওইটার 35 বছর উপলক্ষে সারেগামাটাকে রিক্রিয়েট করলো। তো সেখানে কবিতা আবৃত্তি করার একটা সুযোগ হয়েছিল।
দেশে বিদেশে অনেক পুরস্কারে আপনি ভূষিত হয়েছেন, কোন পুরস্কারটা হাতে পেয়ে বেশি আবেগ আপ্লুত হয়ে পড়েছিলেন? সবগুলো স্পেসিফিক করে একটা অ্যাওয়ার্ডকে এমফ্যাসিস করা আমার মনে হয় অন্যান্যগুলোর উপর একটু ইনজাস্টিস হয়। পার্সোনালি হয় কি, আমাদের তো খুব বেশি পুরস্কারের সুযোগ নেই, তো যখন সত্যিকার অর্থে এই অ্যাওয়ার্ড সেরিমনিগুলোতে আমাদেরকে ইনক্লুড করা হয়, সেটা বাই ইট সেলফ ইজ অ্যান অ্যাচিভমেন্ট। তারপরে যখন আমাদের কাজকে মূল্যায়ন করা হয়, প্রত্যেকটি মূল্যায়নই খুব ইম্পর্টেন্ট। 10 বছর পরে নিজেকে কোথায় দেখতে চান? এই জায়গাতেই, মানে সবাই শুনছে, মনে রেখেছে, হয়তো শোনার প্রয়াস করছে, কেউ হয়তো নিমন্ত্রণ দিল যে আসেন একটু কবিতা শুনিয়েছেন, একটু কি, তো আর কি চাইতে পারি। প্রত্যেকটা মানুষের আসলে অনুপ্রেরণা থাকে, আমরা সাবকনশিয়াস মাইন্ডে হলেও অনেক সময় অনেক কিছু নিজের ভিতরে নিয়ে নিই এবং সেটাকে ইমপ্লিমেন্ট করি। আবৃত্তি শিল্পীদের ক্ষেত্রে এমন কোন কোন আবৃত্তি শিল্পী আছে যাদেরকে আপনি খুব পছন্দ করেন বা তাদের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন? আবৃত্তি শিল্পী না, আমার কাছে মনে হয় যে আমি প্রতিনিয়ত যার কাছ থেকে কাজকে ইন্সপায়ার্ড করে সেরকম একজন শিল্পী হচ্ছে লতা মঙ্গেশকর, গুরুদাস সাহেব নির্দেশক, গুলজার সাহেব, ফেজ আহমেদ ফেজ শিল্পীদের মধ্যে। আর আবৃত্তি শিল্পীদের মধ্যে অবশ্যই দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, ওনার কাজ আমার খুব ভালো লাগে, কাজী সব্যসাচী, এই তো। আর যদি বলা যায় যে কাজের অনুপ্রেরণা, যার কবিতা লিখলে মানে আহা এটা একটু পড়ি, সে রবীন্দ্রনাথ ঠাকুর। কখনো সুযোগ যদি হয় আমি পুরো সঞ্চয়িতাটা মানে অডিওবল করতে চাই, যে একটা অডিও বুক থাকুক পুরো রবীন্দ্রনাথের সঞ্চয়িতাটা। এখনও হয়নি আমার মনে হয়। যদি কেউ করে থাকে তাহলে আর করবো না, কিন্তু যদি না করে আই উড টেক দিন। নট অনলি আমার ভয়েসেই থাকবে, ইটস নট দ্যাট, সব শিল্পীরা মিলে হয়তো, যেমন আমাদের রেজওয়ানা চৌধুরী শ্রুতি গীত বিতান করেছেন, ওরকম একটা। এমন কোনো মানুষ আছে যারা এখনো জীবিত আছেন যে তাদেরকে আপনি একদম ইন পার্সন আপনার আবৃত্তি শোনাতে চান? না, এরকম একজন কেউ নাই। আচ্ছা। আমি সবাইকে কবিতা শোনাতে চাই। ভাষা তো শিখতে হয়, আবৃত্তিও শিখতে হয়, সব কিছুই শিখতে হয়, কিন্তু যেটা বেশি শিখতে হয় সেটা হচ্ছে বোধ। আর ওইটা শুধুমাত্র সময় আর জীবনই দিতে পারে, ওইটা কোনো গুরু দিতে পারে না। আমি মনে করি আমি রঙ্গমঞ্চের মানুষ, তো আমাকে ওই রঙ্গমঞ্চে দিয়ে দাও, আমি আমার মতো করে আমি আবৃত্তি করে চলে আসবো। যখন এটা একান্ত হয়ে যায়, ব্যক্তিগত হয়ে যায়, পছন্দের মানুষ হয়ে যায়, তখন আমি গল্প করতেই পছন্দ করব। এই আবৃত্তি শিল্পে বাংলাদেশে যারা পরবর্তী প্রজন্ম আসতে চায়, যারা আবৃত্তিতে কিছু একটা করতে চায়, যারা আপনার দ্বারা অনুপ্রাণিত, তাদেরকে আসলে কি পরামর্শ দেবেন এবং তাদের ভিতরে যদি কোনো খামতি বা কিছু থাকে আপনার চোখে ধরা পড়ে কিনা? আমি যে এই নতুন প্রজন্মের অনেক বাচ্চা ছেলে মেয়ে অনেককেই চিনি যারা কবিতা আবৃত্তি করছে, এবং এদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা আমি দেখি, আমার মনে হয় না এদের আমার কাছ থেকে কোনো পরামর্শ দরকার আছে। কারণ এখন হয়েছে কি, আমাদের সময় আমরা অনেক লিমিটেড ছিলাম, আমাদের ইনফরমেশন ছিল না, আমাদের একটা রেকর্ড শুনতে হলে অনেক স্ট্রাগল করতে হতো, অনেক রেকর্ড বাংলাদেশে পৌঁছতেও না। কিন্তু এখন তো সব ওপেন, সো ওরা বোঝে যে কোনটা শুনতে হয়, দে আর ভেরি স্মার্ট। ওদের সোশ্যাল মিডিয়া আছে, ওরা নিজেদের মতো করে আবৃত্তি করছে, সেটাকে আবার আবহ সঙ্গীত করে নিজেদের মতো ছবি টবি দিয়ে প্রেজেন্ট করছেন। দে আর সো ফ্যান্টাস্টিক। আড্ডার শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের সময়ের গল্পের দর্শকদের জন্য আপনার দরাজ কণ্ঠে একটি আবৃত্তি শুনতে চাই আমরা। পূর্ণ হয়েছে বিচ্ছেদ যবে ভাবিনু মনে, একা একা কোথা চলিতেছিলাম নিষ্কারণে। শ্রাবণের মেঘ ঘন হয়ে নামে বনের শিরে, খরবিদ্যুৎ রাতের বক্ষ দিতেছে চিরে। দূর হতে শুনি বারুণী নদীর তরল রব, মন শুধু বলে অসম্ভব, এ অসম্ভব। দর্শক, এতক্ষণ ধরে সামিউল ইসলাম পোলাকের অন্দর বাহিরের অনেক কথাই আমরা শুনলাম। আমরা আবিষ্কার করার চেষ্টা করলাম একজন ভিন্ন ধারার শিল্প মাধ্যমের মানুষকে। আশা করছি আপনারা তার দ্বারা অনুপ্রাণিত হবেন যারা আবৃত্তি করতে চান। আগামী পর্বে আবারও নতুন আরেকজন অতিথির সাথে হাজির হব। ততক্ষণ আপনারা সবাই ভালো এবং সুস্থ সুন্দর থাকুন। ধন্যবাদ।